2025 সালের মধ্যে সমমনার রাজনৈতিক দলগুলো ভোটের দাবিতে বিএনপির সঙ্গে একমত পোষণ করেছে জানিয়েছে বিএনপির নীতি নির্ধারকরা। তারা বলছে সরকার এ দাবি প্রত্যাখ্যান করলে বিএনপি আন্দোলনের কথা ভাববে। গণঅভ্যুত্থানের 5 মাস পেরিয়ে গেলেও নির্বাচনী সমীকরণের কোনো সমাধান কেন আমরা পাচ্ছি না? কেন নির্বাচনের সুস্পষ্ট কোনো ডেডলাইন আমরা এখনো জানতে পারছি না, কিংবা নির্বাচনের রাজনৈতিক দলগুলোই বা কেন আশ্বস্ত হতে পারছে না? এরই মধ্যে অনেকগুলো প্রশ্ন সৃষ্টি হয়েছে, সেই সঙ্গে বিতর্ক আছে সংস্কার ঘিরেও। মোটা দাগে এ সকল বিষয়ে আজ আলোচনায় আনতে চাই। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ সাম্প্রতিকের আজকের আয়োজন। নিবেদন করছে RIL অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আজকের আলোচনায় স্টুডিওতে আমার সঙ্গে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন এ পর্যায়ে পরিচিত হই। আছেন অধ্যাপক ডক্টর হাসানাত আলী, উপাচার্য, নওগাঁ বিশ্ববিদ্যালয়। সে সঙ্গে আরও আছেন জাহেদ চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক, দৈনিক আমার দেশ। দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। আমরা শিরোনাম নির্ধারণ করেছি গুমের বিভৎসতার প্রতিবেদন, কারণ আপনারা নিশ্চয় অবগত আছেন সম্প্রতি গুম সংক্রান্ত তদন্ত কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদনের আরেকটি অংশ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং, যেখানে উঠে এসেছে রাষ্ট্রীয় বাহিনীগুলোর ভয়াবহ নির্যাতনের তথ্য। আমরা জানতে পেরেছি যে গুমের শিকার নারীরাও হয়েছেন, কখনো কখনো মায়েদের সঙ্গে শিশুদেরও তুলে নিয়ে বন্দিশালা আটকে রাখা হতো, বাদ যাননি অন্তঃসত্ত্বা নারীরাও। এই বিষয়টি নিয়ে দুজনেরই মন্তব্য জানতে চাই, তারপর আমাদের প্রাসঙ্গিক আলোচনায় ফিরছি। জাহেদ চৌধুরী। ধন্যবাদ আপনাকে। আমরা এই গুম সংক্রান্ত তদন্ত কমিশনের অনেকগুলো রিপোর্ট ইতিমধ্যেই খণ্ডিতভাবে আমাদের পত্রিকায় আমার দেশে আমরা প্রকাশ করেছি, এবং আপনি যেমনটি বললেন ইতিমধ্যে গুম সংক্রান্ত তদন্ত কমিশন তাদের রিপোর্ট আংশিক প্রকাশ করছে, এবং সম্প্রতি তারা চিফ অ্যাডভাইজারের সাথে সাক্ষাৎ করেছিল এবং চিফ অ্যাডভাইজারকে তারা আমন্ত্রণও জানিয়েছে, এবং উনি বলেছেন উনি দেশে ফিরে এখন দেশের বাইরে রয়েছেন, যাওয়ার আগেই তারা দেখা করেছিল, তখন বলেছেন যে উনি এসে এই আয়নাগর পরিদর্শনে উনি যাবেন। তো এটা আমরা জানি, এবং এই প্রতিবেদনগুলোতে যে বিভৎস ঘটনাগুলো আপনি যেমনটি বলছিলেন প্রকাশ পেয়েছে, এর মধ্যে আমরা এর আগে বলেছি আমাদের একটা প্রতিবেদন আমরা করেছিলাম যে সবচেয়ে আলোচিত গুমের ঘটনা আমি যেটা বলবো যে স্বৈরাচারী হাসিনার সরকারের আমলে যে বিএনপির সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সভাপতি ইলিয়াস আলীর গুমের ঘটনাটি, এবং ওইখানে মোটামুটি এটা নিশ্চিত হওয়া গেছে যে তাকে গুম করার পর ইতিমধ্যে হত্যা করা হয়েছে, তাৎক্ষণিকভাবে হত্যা করা হয়েছে, এবং তার লাশটি নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। শুধু মানুষই গুম হয়নি, গুম হয়েছে লাশও গুম হয়েছে। এক্স্যাক্টলি আপনি যেমনটি বলছেন যে, এবং কেউ কেউ এটা বলে থাকেন যে লাশটি গুম করার আগে এটা পুড়িয়ে দেওয়া হয়েছিল, এমন তথ্য আমাদের কাছে আসছে। যদিও কমিশন এইটুক পর্যন্ত কমিশনের কাছে সাক্ষ্য প্রমাণ আসছে, এবং যারা এই ঘটনার সাথে জড়িত ছিল এমন দুজন যারা সেনাবাহিনীতে কর্মরত, মানে সেনাবাহিনী থেকে র্যাবে তখন কর্মরত ছিলেন, এমন দুজন স্বীকারোক্তি দিয়েছেন গুম কমিশনের কাছে যে ইলিয়াস আলীকে গুমের পর তাকে হত্যা করে যমুনায় ভাসিয়ে দেওয়া হয়েছে। তো এটা বিভৎসতার একটি বললাম যে রাজনৈতিক প্রতিপক্ষকে এইভাবে নিশ্চিহ্ন করা হয়েছে। আরেকটি দিক যেটা এই যে আপনি যেমনটি বললেন যে মহিলাদের গুম করা হয়েছে, এবং এর সাথে সাথে তাদের দুগ্ধপোষ্য শিশু আমরা দেখেছি আজকের ইয়েতে, যেটা গতকালকে এবং আজকে বিভিন্ন জায়গায় এর উপর প্রতিবেদন আসছে যে 1.5 বছরের শিশু এই গুমের শিকার মায়ের সাথে তাদেরকেও ওই জায়গায় থাকতে হয়েছে, এবং তাদেরকে শিশুকে মায়ের দুধ খেতেও দেওয়া হয়নি, এরকম একটা পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে। তো এই বিভৎসতা, এটার নৃশংসতা, অমানবিকতা, এটা কি ভাষায় আপনি বর্ণনা করবেন তা জানি না, কিন্তু শুধুমাত্র রাজনৈতিক প্রতিপক্ষ এবং ক্ষমতায় টিকে থাকার জন্য এই কাজগুলো করেছে রাষ্ট্রীয় বাহিনী, এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় শত শত মানুষকে, যদিও একটা ফিগার বলা হয় 680 কিংবা 90, যেটা খুবই প্রমাণিত যে তারা গুম হয়ে যাওয়ার পর আর ফিরে আসেননি, তাদের ডেড বডিরও খোঁজ পাওয়া যায়নি, কিন্তু এর বাইরে আরও কয়েকশো লোক যাদেরকে কাউকে গুম করার পর হত্যা করা হয়েছে, ডেড বডি ফিরে পাওয়া গেছে, কেউ গুমের শিকার হয়ে ফিরে আসছেন, এমন বেশ কিছু মানুষও রয়েছেন যারা এক পর্যায়ে ফিরে আসছেন, কিন্তু ফিরে আসার পর তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারেননি। অনেকেই আছেন এরকম, সামরিক কর্মকর্তা আছেন, এখন যিনি আমাদের উপদেষ্টা রয়েছেন তার স্বামীও রেজওয়ানা চৌধুরীর হাজব্যান্ডও গুম হয়েছিলেন, আপনারা সবাই জানেন এটা। একইভাবে গুম হয়েছিলেন ব্রিগেডিয়ার আজমি, উনি অবশ্য এই 5ই আগস্টের পরে উনি মুক্তি পেয়েছেন, তার আগে মুক্তি পাননি। আবার কাশেম আলী সাহেবের ব্যারিস্টার
কাশেম আলী সাহেবের ছেলে, উনিও এভাবে গুম হয়েছেন এবং 5ই আগস্টের পরে তাকে মুক্ত করে দেওয়া হয়েছে। এরকম মুক্তির ঘটনাও যেমন আছে গুমের পর, আবার লাশ ফিরে পাওয়ার ঘটনাও আছে। তো এই বিষয়গুলোকে নিয়ে আমরা আশা করব যে তারপর আপনারা অনেক ঘটনা, গুমের ঘটনাগুলো বললে আপনি শত শত, এই যে রাজনৈতিক প্রতিপক্ষ যাদের কথা বললাম তারা তো আছেই। আপনি নারায়ণগঞ্জের 7 মার্ডার যেটাকে বলা হয়, এটা গুম করা হয়েছিল প্রাথমিকভাবে, কিন্তু এটা গুমই করা হয়েছিল। র্যাব তাদেরকে গুম করে নদীতে ভাসিয়ে দিয়েছিল। এক পর্যায়ে লাশগুলো ভেসে উঠে যাওয়াতে পরে একে একে 60টি লাশ ভেসে উঠে, এবং এই ঘটনায় সাইদ তারেক, যিনি র্যাবের সিও ছিলেন, তিনি এখনও জেলে আছেন। এবং এইরকম এই ঘটনাটা তখন ব্যাপক আলোচিত হয়েছিল, এবং এটার মধ্যে মানে এই একটি ঘটনাই বলা যায় যে কিছুটা বিচারিক প্রক্রিয়ায় তখন এগিয়েছিল, কিন্তু অন্য ঘটনাগুলো আগায় নাই। আর এই গুমের ঘটনার যারা নির্দেশদাতা ছিলেন, এই গুম কমিশনের মাধ্যমে প্রাথমিকভাবে যে বিষয়গুলো বেরিয়ে আসছে খুবই ভয়ঙ্কর। এখানে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে এই সিদ্ধান্তগুলো অনেক সময়ে আসতো, এবং আমাদের সামরিক বেসামরিক গোয়েন্দারা, পুলিশ কিংবা স্পেশাল ব্রাঞ্চ, এই প্রত্যেকটা বিভাগ এর সাথে কম বেশি, বিভাগের কিছু কিছু লোক কম বেশি এগুলোর সাথে জড়িত ছিলেন। তাদের নির্দেশনায়, তাদের পরিকল্পনায়, যেমন ডিজিএফআই, র্যাব, সিটিটিসি, এমনকি পুলিশ, সবগুলা এমন প্রত্যেকটা, আপনি কোন সংগঠনের, রাষ্ট্রীয় সংগঠনের নাম বলবেন যে যারা এগুলোর সাথে কেউ বেশি কেউ কম। এবং আমরা এদের মধ্যে দেখলাম শুধুমাত্র এখন আপনার মেজর জেনারেল জিয়া, উনি কেবল গ্রেফতার অবস্থায় আছেন, আর তো অনেকেই এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছেন যারা এই সমস্ত ঘটনার সাথে জড়িত ছিলেন। এমনকি এখনো তারা সরকারি চাকরিতে বহাল রয়েছেন এমন লোকও আছেন। সেটা সামরিক বেসামরিক দুই ক্ষেত্রেই এটা প্রযোজ্য। আমার বিশ্বাস, আমার ধারণা, আমি বলবো যে গুম কমিশন অনেকেরই সাক্ষ্য নিয়েছে। আমরা জানি যে সামরিক বেসামরিক যারা ওই সময় ক্ষমতায় ছিলেন, 15 বছর ক্ষমতায় ছিলেন, তাদের অনেকেরই সাক্ষ্য নিয়েছে। তাদের ব্যাপারে, অনেকের ব্যাপারে দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আমরা 32 জনের একটি তালিকার কথা আমরা জেনেছিলাম পত্রিকার মাধ্যমেই, যে এখানে তাদের ব্যাপারে একটা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তারা যাতে অ্যাটলিস্ট দেশের বাইরে যেতে না পারেন। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কিন্তু তাদেরকে কাস্টডিতে আনা হয়নি। তো আমরা আশা করব যে আসলেই যারা এই সমস্ত ঘটনার সাথে জড়িত ছিলেন তাদেরকে চিহ্নিত করবে কমিশন, এবং তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে, যাতে ভবিষ্যতে কেউ এই জাতীয় কর্মকাণ্ডের সাহস না দেখাতে পারে যারাই ক্ষমতায় আসুক না কেন। ঠিক এই জায়গাতেই আমার প্রশ্ন, যে আমরা সেই নজিরটা স্থাপন করতে পারবো কিনা। শেখ হাসিনা তার স্বৈরতন্ত্র টিকিয়ে রাখতে রাষ্ট্রীয় বাহিনীকে লাঠিয়াল বাহিনীতে পরিণত করেছিল, এবং ক্ষমতা ধরে রাখার জন্য তিনি দেখা যায় গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং গায়েবী মামলারও আশ্রয় নিয়েছিল। বিচারের মুখোমুখি হবে কি অপরাধীরা? দেখেন, আপনি গায়েবী মামলার কথা বললেন। 18 সনে একটি গায়েবী মামলায় বগুড়া জেলার নন্দীগ্রাম থানায় আমি 1 নম্বর আসামি। সেদিন শুক্রবার ছিল, আমাদের এক্সিকিউটিভ এমবিএর ক্লাস হয়, আমি ক্লাসে ছিলাম। অবশ্য নন্দীগ্রামে যে মামলাটি হলো সেই মামলার 1 নম্বর আসামি হলাম আমি। তা আমি তো নিজেই সাক্ষী গায়েবী মামলার। 7 মাস 8 মাস বাড়িতে থাকতে পারেনি, পুলিশ তাড়া করেছে, জামিন পাওয়া যায় না, এরকম একটি বিভৎস দেখাতে। এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যদি এই পরিণত হয়, তাহলে একজন রাজনৈতিক নেতা বা রাজনৈতিক কর্মী কি রকমের যন্ত্রণা নির্যাতনের মুখোমুখি হতে হয়েছে তাদেরকে। গায়েবী মামলার জন্য আপনাকে কেন টার্গেট করা হয়েছিল? গায়েবী মামলায় সেই সময় শুধু আমি একা কেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাজমেরি জেড ইসলাম, একজন অত্যন্ত সুনামধন্য শিক্ষক, মোর্শেদ হাসান খান, যেন সাদলের কনভেনার এখন, এরকম অজস্র মানুষকে যারা সত্য কথা বলতো, আমরা মিডিয়াতে কথা বলতাম, প্রতিবাদ করতাম। এই যে মাহমুদুর রহমান সাহেব, উনি সাংবাদিক তখন, আমি রাজশাহী ইউনিভার্সিটির প্রেস ক্লাবের উপদেষ্টা, আমরা ব্যানার দিয়ে দাঁড়িয়ে যেতাম। তাহলে যদি আমাদের কণ্ঠটাকে রোধ করা যায়, মানুষের গণতন্ত্রের পক্ষে কথা বলার মানুষগুলো কিন্তু স্তব্ধ করে দেওয়া যায়, সেটি ছিল তাদের উদ্দেশ্য। তারা ব্যর্থ হয়েছে। আসলে তো দীর্ঘদিন তো স্বৈরশাসন টিকে না। তবে একটি কথা উনি চমৎকার বলেছেন, যে ভবিষ্যতে যেন
এটি করার মতো দুঃসাহস কেউ না দেখায়। দুঃসাহস না করাবে কখন? যখন আইনের শাসন সুনিশ্চিত হবে, যখন বিচারটা সুনিশ্চিত হবে। আমার সিনিয়র সাংবাদিক জাহিদ ভাই বললেন, রাজশাহী ইউনিভার্সিটির মতিহারের সবুজ চত্বরে বেড়ে ওঠা একজন তরতাজা মানুষ, উনি বললেন তাহলে আজ পর্যন্ত একজন জিয়া কিশোরদের সাথে জড়িত ছিল, কোথায় গেল বিপ্লব, কোথায় গেল হারুন, কোথায় গেল আরও এই সমস্ত আয়নাঘরের সাথে জড়িত ব্যক্তিরা? আমরা কাউকে স্পর্শ করতে পারছি না, জাতি জানতেও পারছে না তারা কোথায়, তারা কি দেশে, এবং সাম্প্রতিক সময়ে যেমনটি আসলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে আয়নাঘরের তথ্য প্রমাণ মুছে দেওয়ার চেষ্টা চলছে, কারা করছে? নিশ্চয়ই যারা এই সমস্ত অপকর্মের সাথে জড়িত ছিল, যারা রাষ্ট্রের বাহিনীকে একটা দলদাস বাহিনীতে পরিণত করেছিল এবং গণতন্ত্র মনা মানুষদের, সাংবাদিকদের, সকল শ্রেণী পেশার মানুষদের কণ্ঠরোধ করার জন্য এই সমস্ত আয়নাঘর তৈরি করা হয়েছিল, তাদের দোসররা কয়জনকে আমরা আইনের আওতায় আনতে পেরেছি? এখন হিসাব করেন কয়জনকে। এই যে ভাই বললেন যে 32 জনের দেশ থেকে বা 33 জনের, কয়জনকে আমরা আনতে পেরেছি? আনতে পারিনি তো এখন পর্যন্ত। আমাদের শঙ্কার জায়গা সেই জায়গায়, আশঙ্কার জায়গা সেই জায়গায় যে তারা কখন না নব্য রূপ ধারণ করে, নতুন রূপ ধারণ করে আজকের যে এই তরুণ প্রজন্মের রক্তের মধ্য দিয়ে যে আমার দেশের যে স্বাধীনতা, আমার যে বাক স্বাধীনতা, জাহিদ ভাইরা লিখতে পারতেন না 15 বছর। পত্রিকা অফিসে তালা, কি বিভৎস দৃশ্য, রাতের অন্ধকারে আমার দেশ পত্রিকাকে দখল করা হয়ে গেছে, ফিরে পায়নি। তো এই যে বিভৎস দৃশ্যগুলা, সেই বিভৎস দৃশ্যগুলো যারা ঘটালো, যারা এদের অনুঘটক, যারা এই পতিত স্বৈরাচারের একেবারেই প্রথম কাতারে থেকে এই সমস্ত বিভৎস দৃশ্যগুলো ঘটালো, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলো, পরিবার তছনছ হয়ে গেল, বাবা জানে না তার সন্তান কোথায়, স্বামী জানে না তার স্ত্রী কোথায়, স্ত্রী জানে না তার স্বামী কোথায়। অনেক পরিবার এখনো তার বাবার লাশটা খুঁজে চায় যে কোথায় কবর আছে, সেই কবরের পাশে দাঁড়িয়ে তারা দোয়া করতে চায়, দুহাত তুলে বাবার জন্য দোয়া করতে চায়। পারে না তো তারা পারে না। এই যে যারা পারতে দিল না, 5 মাস 6 মাস হয়ে গেল, কেন পারি না তাদেরকে আইনের আওতায় আনতে? কেন গুমের যে নির্দেশদাতা, তার তথ্য প্রমাণ পেয়েছে কমিশন, শেখ হাসিনার বিরুদ্ধে সুস্পষ্ট তথ্য প্রমাণ পেয়েছে কমিশন। শেখ হাসিনাকে ফিরিয়ে বিচারে মুখোমুখি করা সম্ভব কিনা? সম্প্রতি যেমনটি আইন উপদেষ্টা জানিয়েছেন যে হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা কি ফিরিয়ে আনতে পারবো? দেখেন, পারা উচিত। আমার ভাইয়ের সাথে আমি সুর মিলিয়ে বলতে চাই যে যারা এ সমস্ত অপকর্মের সাথে জড়িত ছিল, যারা নির্বিচারে আমার সন্তানদেরকে গুলি করে হত্যা করেছে, যাদের নির্দেশে ইলিয়াসের নাই হয়ে গেছে, যাদের নির্দেশে আমাদের মতো নিরপরাধ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে মামলা করে কোর্টের বারান্দায় দাঁড় করানো হয়েছে, তাদের আইনের আওতায় নিয়ে এসে যদি আপনি আইনের ভেতর থেকে প্রকৃত তদন্তের মাধ্যমে দোষী সাব্যস্ত করে যদি আপনি বিচার করতে না পারেন, তাহলে এই অপশক্তিকে তো রোধ করা খুব কঠিন, খুবই কঠিন। অতএব সেটি হওয়া উচিত। যদি আমরা করতে না পারি, তাহলে এই 24-এর যে আন্দোলন, 24-এর যে রক্ত, তার সাথে কি সুবিচার করা হবে আমাদের? আমরা তো সুবিচার করতে চাই। আমরা তো এই লড়াইয়ে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক বাংলাদেশ চাই। মানুষের কথা বলার অধিকারটা মানুষ ফিরে পেয়েছে, এটাকে আমরা চলমান রাখতে চাই। এবং কখনো কোনোদিন যেন রাষ্ট্রের কোনো বাহিনী, কোনো সংস্থা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দানবে পরিণত হতে না পারে, তার স্থায়ী বন্দোবস্ত তো আমাদের করতেই হবে। যদি আমরা না করি, জাতি হিসাবে আমরা কিন্তু মাথা উঁচু করে খুব বেশি দিন চলতে পারবো না। ডক্টর হাসানাত আলী, আপনি গণঅভ্যুত্থানের মর্যাদার কথা বলছিলেন, আমরা কতটা অক্ষুণ্ণ রাখতে পারছি? কারণ গণঅভ্যুত্থানের 5.5 মাসের এই ব্যবধানে আমরা দেখছি যে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রসঙ্গে মত পার্থক্য রয়েছে। আওয়ামী লীগ ত্রয়োদশ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না, সে বিষয়ে বিতর্ক দেখা দিয়েছে। দেখেন, এই বিতর্ক আমাদেরকে কষ্ট দেয়, এই বিতর্ক আমাদেরকে যন্ত্রণা দেয়। যদি নিষিদ্ধ করা হয়ে থাকে, নিষিদ্ধ তো করা হয়েছে, সেই নিষিদ্ধ দলটি কি করে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে বা নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পায়, সেটি কিন্তু মানুষের, এই সন্তানহারা মায়েদের কিন্তু একটি বড় প্রশ্ন, সন্তানহারা বাবাদের কিন্তু একটি প্রশ্ন, যে কোনো বিচার হবে না, কোনো অপরাধীরা শাস্তির আওতায় আসবে না। আপনার মন্তব্য নিতে চাই যে আওয়ামী লীগের প্রসঙ্গে হঠাৎ সবাই কৌশলী অবস্থানে কেন গেছে? না, এটা যেমনটি উনি বলছিলেন যে এখানে নিষিদ্ধ কিন্তু আওয়ামী লীগকে এখনো নিষিদ্ধ করা হয়নি, ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি। তবে একটি বিষয় স্পষ্ট করেছেন, আমরা এর আগেও দেখেছি যে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম যেটা বলেছেন যে যারা আইসিটি আইনের মধ্যে এটা আছে, যারা আইসিটি আইনে দোষী সাব্যস্ত হবে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না।
এবং সরকারের তরফ থেকেও এটা বিভিন্ন পর্যায় থেকে বলা হয়েছে, যদিও আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকবে এই কথা বলা হয়নি। তবে যারা অপরাধ করছে, আওয়ামী লীগের মতো একটি দল যারা পুরো রাষ্ট্রের উপর স্বৈরশাসন ফেসিবাদ চাপিয়ে দিয়ে রাষ্ট্রের প্রতিটি অর্গানকে, যে সাংগঠনিক প্রতিষ্ঠানগুলো ছিল, সেটা এমন কোনো প্রতিষ্ঠান নেই, সেটা বিচার বিভাগ বলেন, সংসদ বলেন, নির্বাহী বিভাগ বলেন, কোনো একটা জায়গা নেই যে জায়গাটাকে তারা নষ্ট করেনি, ধ্বংস করে দেয়নি। রাষ্ট্রের পুরো কাঠামোকে তারা ধ্বংস করে দিয়েছিল। এবং শুধু তাই নয়, প্রতিবেশী দেশের কাছে মনে হচ্ছিল বাংলাদেশটাকে তারা তুলে দিয়েছে। এবং এটা বারবার উনি বলেছেন, আমাদের পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা কিন্তু বারবার বলেছেন যে আমি ভারতকে উজাড় করে দিয়েছি, কিছুই নাই, আর দেওয়ার আমার কিছুই নাই, সবই দিয়ে দিয়েছি, বিনিময়ে আমরা কিছুই পাইনি। কিন্তু উনি বিনিময়ে পেয়েছেন, উনি বিনিময়ে 15.5 বছর ক্ষমতায় থাকতে পেরেছেন। বাংলাদেশের মানুষ তাকে 15 বছর ক্ষমতায় রাখেনি। উনি ভোটারবিহীন নির্বাচন, প্রথম নির্বাচন যেটা, তারপর রাতের নির্বাচন এবং সর্বশেষ ডামি নির্বাচন, এই 3টি নির্বাচনের মাধ্যমে, এবং 3টি নির্বাচনেই প্রত্যক্ষ পরোক্ষভাবে ভারত তাকে সহযোগিতা করেছে, সমর্থন দিয়েছে এবং এই ধরনের একতরফা একদলীয় নির্বাচন নামক প্রহসনের কাজটি করার জন্য সর্বাত্মক সহযোগিতা করেছে। সুতরাং ভারত তাকে দেয় নাই এই কথাটি সত্য নয়। ওই আওয়ামী লীগকে, বাংলাদেশকে কিছু হয়তো দেয় নাই। বাংলাদেশ তিস্তার পানির এই সামান্য ন্যায্য হিস্সাটুকু এই 15.5 বছরে আওয়ামী লীগ সরকার আদায় করতে পারে নাই ভারতের কাছ থেকে। কিন্তু ভারত শেখ হাসিনাকে এবং আওয়ামী লীগকে অনেক কিছু দিয়েছে। উনি যা দিয়েছেন সেটা রাষ্ট্রের সম্পদ, রাষ্ট্রের সব কিছু উনি উজাড় করে দিয়েছেন। বিনিময়ে তার দলের, তার ব্যক্তির, তার পরিবারের, তার শেখ পরিবারের জন্য অনেক কিছুই পেয়েছেন, যেটা আমরা আজকে দেখছি প্যান্ডোরার বাক্সের মতো বেরিয়ে আসছে। দেশে বিদেশে সম্পদের পাহাড় তারা কিভাবে গড়ে নিয়েছেন। এই দেশের মানুষকে লুটে পুটেকে একটা লুটতন্ত্র কায়েম করা হয়েছিল বাংলাদেশে। এটা আজকে স্পষ্ট হচ্ছে, শুধু বাংলাদেশে নয়, ব্রিটেনে আপনি দেখেছেন যে সম্প্রতি টিউলিপ সিদ্দিকীর নামে যে সমস্ত কমপ্লেইন আসছে এবং যার প্রেক্ষিতে উনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন, কিভাবে তার এই খালার সম্পত্তি উনি ভোগ করেছেন, এই বাংলাদেশের লুটে নেওয়া সম্পদ তিনিও ভোগ করেছেন, বিনা পয়সার বাড়িতে থেকেছেন এবং অনেকগুলো ঘটনা। আস্তে আস্তে এটা আরও বেরিয়ে আসবে। এই সমস্ত ঘটনা কিন্তু প্রতিদিনই পত্রিকায় আসছে। আজকে আমরা দেখেছি যে দুবাইতে কারা কি সম্পত্তি করেছে। আজকেও দুদক এইটা বিয়ে করার জন্য একজন আওয়ামী লীগের খুব নাম করা ব্যবসায়ীর নামে নোটিশ জারি করেছে এবং এটা ক্রুক করার নির্দেশ দিয়েছে। প্রতিদিনই পত্রিকায় আসছে যে শেখ হাসিনা এবং প্রাইম মিনিস্টার্স ম্যান বলে যারা একসময় গর্ব করে কথা বলছিলেন, আল জাজিরার রিপোর্ট হওয়ার পরে, দুর্নীতির রিপোর্ট হওয়ার এবং সন্ত্রাসী কার্যক্রমে আওয়ামী লীগের রাষ্ট্রীয় পর্যায়ে তখন যে ঘটনাগুলো আল জাজিরা তুলে নিয়ে আসছিল তার বিরুদ্ধে যারা বলেছিলেন, তারা প্রত্যেকেই এই রাষ্ট্রের সম্পদ লুট করে কিভাবে কোটি হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন। আমার মনে হয় যে বর্তমান অন্তর্বর্তী সরকারের এটা অন্যতম একটা দায়িত্ব হলো এই লুটেরা শ্রেণীর মুখোশ উন্মোচন করা এবং তাদের আইনের আওতায় আনা। এখন আপনি যে প্রশ্নটি করেছিলেন, নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করার গুঞ্জন থাকলেও দলটি ফিরতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। কিন্তু সরকার কিংবা আইনগতভাবে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হয়, তাহলে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করতে আইনি কোনো বাধা সৃষ্টি করা যাবে কি? আমি সেই আলোচনায় ফিরতে চাই। বিরতির সময় হয়েছে। দর্শক, দেশাপ্রতীকের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশাপ্রতীক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচকদের কাছে। জাহিদ চৌধুরী, যে প্রশ্নটি আপনার কাছে রেখে বিরতিতে গিয়েছিলাম, নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করার গুঞ্জন থাকলেও দলটি ফিরতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। কিন্তু সেখানেই আমার প্রশ্ন, মৌখিকভাবে বলে আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখা সম্ভব হবে কি? না, এটা তো মৌখিকভাবে বলে দূরে রাখা সম্ভব না, কিন্তু এটা একটা নৈতিক অবস্থানে আওয়ামী লীগ যে অবস্থায় চলে গেছে, আমার মনে হয় যে দেশের মানুষ তাকে অন্তত এই পরবর্তী নির্বাচনে মানুষের কাছ থেকে তাদের ন্যূনতম সমর্থন পাওয়ার কোনো কারণ আমি দেখি না। তো যেটা হলো যে তাদেরকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করা হয়নি, কিন্তু আওয়ামী লীগের র্যাঙ্ক অ্যান্ড ফাইল যেভাবে দুর্নীতিতে, হত্যা, গুম, সন্ত্রাসে জড়িয়েছিল, তাতে আসলে তাদের ওই পর্যায়ে যাওয়ার মতো একটা সিচুয়েশনই নাই। আপনি যেটা দেখেন যে আওয়ামী লীগের হয়ে এখন একটা বিবৃতি দেয়া কিংবা মিছিল বের করা, এই পর্যায়ের লোকও কিন্তু তাদের নাই, মিছিল মিটিং করার লোকও নাই। কারণ
তাদের মরালি এত বেশি মানে দুর্নীতিগ্রস্ত হলে, সন্ত্রাসী কার্যক্রম চালালে, ফেসিবাদী আচরণ করলে যে পরিণতি হয়, এই বিশ্বের ইতিহাসে এই ঘটনা বারবার বিভিন্ন দেশে এটার পুনরাবৃত্তি হয়েছে এবং বাংলাদেশেও তাই হয়েছে। কেউ হয়তো একটু বেশি দিন ক্ষমতায় থাকতে পেরেছে, কেউ হয়তো কম দিন, কিন্তু ফেসিবাদের পতন এইভাবেই হয়েছে। এবং এখন যে পরিস্থিতি বিরাজ করছে, যে যাই বলুক না কেন, আওয়ামী লীগের এইভাবে কোনোভাবেই ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। আর শেখ হাসিনার তো নেই, যারা তাকে নিয়ে দুঃস্বপ্ন এখনো দেখেন, তাদেরকে এই দুঃস্বপ্নই থেকে যাবে। কারণ ধন্যবাদ জানাচ্ছি জাহেদ চৌধুরী। অধ্যাপক ডক্টর হাসনাত আলী জাহেদ চৌধুরী বলছিল যে আওয়ামী লীগের কোনোভাবেই ফিরে আসার সম্ভাবনা নেই, কিন্তু গুঞ্জন রয়েছে খোলস বদলে রাজনীতিতে আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা রয়েছে। সেই জায়গা থেকে আবার বলা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের বিষয়ে শক্ত অবস্থানে যেতে পারছে না, তার কি কারণ থাকতে পারে? আমরা যদি ভুল করি আওয়ামী লীগ ফিরে আসবে। আওয়ামী লীগকে কি দিয়ে আটকাবেন? যদি আপনি ভুল করেন, আপনি যদি সঠিক রাজনীতি না করেন, আপনি যদি জনমানুষের পক্ষে কথা না বলেন, আপনি যদি মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরে দেওয়ার আমার সন্তানরা যে দিল তার পক্ষে যদি আমরা না থাকি, কেন ফিরে আসবে না? প্রশ্নটি হলো আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না, তারা নির্বাচনে আসতে পারবে কি পারবে না, এটি রাজনৈতিক রেটরিক না করে যদি জাহিদ ভাই যেটা বলছিলেন যে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি আদালত মনে করে যে আওয়ামী লীগ তারা হত্যাকারী দল, রাজনৈতিক দলেরও তো বিচার হতে পারে। আওয়ামী লীগই দেখে দিয়ে গেছে দেশে। কিন্তু বিগত সময়ে আমরা যদি ইতিহাস পর্যালোচনা করি, আমরা দেখেছি বারবার রাজনৈতিক দলগুলোর হাত ধরে আওয়ামী লীগের পুনর্বাসন হয়েছে। না, এটা তো আওয়ামী লীগ তো একটা রাজনৈতিক দল, তারা অপকর্ম করেছে, জনগণ কর্তৃক প্রত্যাখ্যিত হয়েছে এবং তারা জনরোষের মুখে পড়ে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। প্রশ্নটি হলো এটি ধরে রাখবেন কি করে? আপনি ধরে রাখবেন এই যে 24-এর যে চেতনা, দীর্ঘদিন মানুষ কথা বলতে পারেনি, দীর্ঘদিন আমার দেশের অর্থনীতিকে লোপাট করে নিয়ে যাওয়া হয়েছে, চাঁদাবাজি, মামলা, গুম, খুনে অতিষ্ঠ, তার যদি পুনরাবৃত্তি কখনো আল্লাহ না করুক ঘটে, আপনি কি দিয়ে আটকাবেন? আমরা তো অত্যন্ত কিন্তু বাংলাদেশের মানুষরা খুব সহজে ভুলে যাই। যদি আমরা সঠিক দায়িত্ব পালন করতে না পারি, রাজনৈতিক দলগুলো যদি মানুষের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে না পারে, আজকে যে কথাগুলো আমরা বলছি সেই কথাগুলো যদি আমরা রাখতে না পারি, আপনি জনগণের কাছে কিন্তু উন্নয়ন বলেন, ভালো থাকা বলেন, খুব বেশি কিছু নয়। একজন পিতা তার সন্তানকে দিন শেষে ভালো খাবার দিতে পারছে কিনা, একটা বছর শেষে একটা কাপড় দিতে পারছে কিনা, বা তার স্ত্রীকে একটা মোটা কাপড়, মোটা শাড়ি দিতে পারছে কিনা, এটিই তার কাছে শান্তির জায়গা, এটিই তার কাছে প্রশান্তির জায়গা। খুব বেশি কিন্তু তারা চায় না, কিন্তু তারা রাজনীতি সচেতন। বাজারে গেলে উৎপাদ্য সবজির দামটা তারা পাচ্ছে কিনা ওটা তারা চিন্তা করে। তারা কে মন্ত্রী, কে এমপি হলো কিছু মানুষ চিন্তা করে, সব মানুষ চিন্তা করে না। তার সন্তানটি ভালো স্কুলে লেখাপড়া করতে পারলো কিনা, সে স্কুলে যে পরীক্ষা দিয়ে মেধার ভিত্তিতে তার ফলাফলটা হইল কিনা, এগুলো কিন্তু মানুষের কাছে খুব গুরুত্বপূর্ণ। প্রশ্নটি হলো যে এই যে বাবা তার সন্তানকে মাঠে পাঠালো, হত্যা হয়ে গেল, খুন হয়ে গেল, কিছু বলেনি, মা সন্তানহারা হয়ে গেল, আঁচল দিয়ে এখনো চোখ মুছে কিন্তু তাকিয়ে আছে যে তার সন্তানটি যে প্রত্যাশা নিয়ে রক্ত রাজপথে ঢেলে দিয়ে দেশ স্বাধীন করে গেল, সেটা যদি বাস্তবায়ন না হয়, আওয়ামী লীগ না আসুক, আওয়ামী লীগের দোসররা আসবে, অন্য কেউ আসবে, সেই জায়গায় আমাদেরকে সচেতন থাকতে হবে, সাবধান থাকতে হবে, দায়িত্বশীল আচরণ করতে হবে। আমরা খুব এখন হাঁটছি না সেটা যেরকম বলা যাবে না, কিন্তু স্পষ্টভাবে আমরা হাঁটছি সেটিও কিন্তু বলা যাবে না। দেখেন 5টি মাস হয়ে গেল, আমরা কি করতে চাই আমরা জানি না, কতদিনে করতে চাই তা জানি না। আমরা কি করব? জুলাই প্রক্লেমেশন, নির্বাচন সংস্কার, এই বিষয়গুলোতেও কিন্তু বিভিন্ন পক্ষের বিভিন্ন মত স্পষ্ট না, সে মত থাকবে, সেটা থাকতেই পারে, কিন্তু আমাদেরকে যদি 24-এর বিপ্লবের কথা বলি, চেতনার কথা বলি এবং এই বাকস্বাধীনতার কথা বলি, গুম খুনের বিপক্ষের কথা বলি, আমাদের ঐক্যমত্যে আসতেই হবে যে আমরা কি করতে চাই, কেন করতে চাই, কতদিনে করতে চাই, কিভাবে করতে চাই। এই ধরনের একটি প্রকাশ্য ঘোষণা বোধহয় জাতির সামনে থাকা খুবই গুরুত্বপূর্ণ। যদি না থাকে, এই যে মতবিরোধ তৈরি হচ্ছে, এই মুহূর্তে আসলে গণঅভ্যুত্থানের চেতনাকে কতটা ধারণ করছে, সবাই তো দেখা যাচ্ছে যে নিজ নিজ এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত হয়ে পড়েছে। দেখেন, নিজ নিজ এজেন্ডা বাস্তবায়ন করতে ব্যস্ততার চেয়ে আমি যদি এভাবে বলি যে এই চেতনাকে ধারণ করেই তাদের সুবিধা আদায় করার জন্য বা রাজনৈতিক আদর্শকে বাস্তবায়ন করার জন্য তারা কাজ করছে। আপনি যদি বৃহৎ দল বিএনপির কথা বলেন, তারা তো এই 24 হওয়ার আগেই তো তারা ঘোষণা করেছে রাজনৈতিক বাস্তবতায় যে আগামী দিনে যদি বাংলাদেশের জনগণের রাজনীতি করতে হয়,
তাহলে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য কমাতে হবে। একজন ব্যক্তিকে বারবার মানুষ দেখতে চায় না, জনগণ দেখতে চায় না, তারা সেই ঘোষণাগুলো দিয়েছে এবং তারা বলেছে যে বিচারালয়ে বিচারপতি নিয়োগের ক্ষেত্রে যে বিধান থাকা দরকার সেটা হওয়া দরকার। এবং মোটা দাগে দেশের যেহেতু ইতিহাস বলে, জুই বহুবার বলেছে যে গণতান্ত্রিক ইতিহাস পার্লামেন্টারি ডেমোক্রেসিতে বাংলাদেশে কোনো দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো নজির নেই। ৭৩-এ নাই, ডাকসু নির্বাচনে নাই, 15ই ফেব্রুয়ারিতে নাই কিন্তু নজির। তো যেহেতু নজির নাই, তাহলে সংবিধান থেকে পতিত সরকার যেভাবে সমস্ত রাজনৈতিক দল এবং আওয়ামী লীগের মতামতকে উপেক্ষা করে, পার্লামেন্টারি যে সুরঞ্জিত সেনগুপ্তের নেতৃত্বে কমিটি ছিল, উপেক্ষা করে যে তাদের ক্ষমতার মেয়াদকে দীর্ঘায়িত করার জন্য যে বন্দোবস্তটা সংসদে করে রাখলো, 300 পার্লামেন্টকে বলবৎ রেখে নতুন করে 300 পার্লামেন্ট মেম্বার, সেই সংস্কার তো সকল রাজনৈতিক দলগুলো চায়। ইতিমধ্যে 4টি সংস্কার কমিশনের পক্ষ থেকে সুপারিশ এসেছে, কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে তারা ন্যূনতম সংস্কার করে নির্বাচনে যেতে চায়। বিএনপির আরেক নেতা বলছে যে নির্বাচনের প্রস্তুতির জন্য 3-4 মাসের বেশি সময় প্রয়োজন নেই, সংস্কার দরকার হলে সংস্কার করুন, কিন্তু সংস্কার খেলা যেন আমরা না করি। সংস্কারের বিষয়ে আমরা ঐক্যমতে পৌঁছাতে পারবো কি, সম্ভাবনা কতটুকু, সেই প্রশ্ন আপনার কাছে রেখে যাচ্ছে। আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ সাম্প্রতিকের রিপোর্ট যে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। অধ্যাপক ডক্টর হাসানাত আলী, যে আলোচনায় আমরা ছিলাম সংস্কার বিষয়ে, আমি যদি বিএনপির 3জন নেতার বক্তব্য আপনার কাছে তুলে ধরি। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন যদি সংস্কার লাগে সংস্কার করতে হবে, কিন্তু সংস্কার খেলা যেন আমরা না করি। বিএনপি মহাসচিব বলেছেন ন্যূনতম সংস্কার করে নির্বাচন আয়োজন করতে। অন্যদিকে বিএনপির আরেক নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন ঐক্যমত্য ছাড়া কোনো সংস্কার করতে পারবেন না, দেশ স্বাধীনের পর 90% সংস্কারই করেছে বিএনপি। দেখেন, আপনি যদি 3 নেতার বক্তব্য যদি এক জায়গায় করেন, পার্থক্য কিন্তু বেশি নেই। আমরা কি দেশবাসী কি চাই সংস্কারের খেলা খেলতে? প্রকৃত অর্থেই তো কিছু সংস্কার দরকার। সালাউদ্দিন সাহেব যথার্থ বলেছেন, আপনি সংবিধানের সংস্কার করবেন না, করতে হবে তো আপনাকে। আপনি আইন শৃঙ্খলা বাহিনী যে গুম খুনের যে একবারে সরাসরি ভূমিকা রাখলো, তাদেরকে আপনি রাষ্ট্রের বাহিনীতে পরিণত করবেন না, সংস্কার করতে হবে তো। তারপর আপনি যদি বলেন বিচারালয়ে, যে বিচারের ঘাড়ে বন্দুক রেখে নিরপরাধ মানুষকে জুডিশিয়াল কিল করলেন, আপনি সংস্কার করবেন না। আপনি যে প্রশাসন যন্ত্র ডিসি এসপিদেরকে দিয়ে যেভাবে আপনি 18 সনে 14 সনে 24 সনে ভোটের নামে নাটক মঞ্চস্থ করলেন, তাদেরকে আপনি দলীয় বাহিনীতে থেকে রাষ্ট্রীয় বাহিনী, জনগণের বাহিনীতে পরিণত করবেন না। আপনি নির্বাচন কমিশন ঘুমায়, চিফ নির্বাচন কমিশনার, সেই ঘুম থেকে যেন জাগিয়ে থাকে নির্বাচন কমিশন, জনগণের যেন তাদের নেতা নির্বাচন করে তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে, সেই নির্বাচন কমিশনের সংস্কার করবেন না। তো মোটা দাগে যদি এই 4টি সংস্কার যদি আপনি করেন, তাহলে বেশি সময় তো লাগার কথা না। এবং আমি আশাবাদী যে অলরেডি 4টি সংস্কার কমিশন কিন্তু তাদের সুপারিশমালা দিয়েছে। এটি নিয়ে ফেব্রুয়ারিতে বসা হবে। প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন দেশ থেকে ফিরে আসার পরে। আমার মনে হয় যে সবার প্রত্যাশার জায়গা হলো একটা গণতান্ত্রিক বাংলাদেশ, সবার প্রত্যাশার জায়গা হলো মানুষের বাক স্বাধীনতা, সবার প্রত্যাশার জায়গা হলো আইন শৃঙ্খলা বাহিনী কোনো দলীয় সরকারের বাহিনী হবে না, জনগণের বাহিনীতে পরিণত হবে। নির্বাচন কমিশন সোজা হয়ে দাঁড়িয়ে শুধু এতটুকু নিশ্চয়তা দেবে যে আপনি আপনার ভোটটা দেবেন, আমার ভোটটা আমি দেব। কেউ যেন নির্বাচনের দিনে তার মৃত্যু বাবা মাকে খোঁজার জন্য ভোট কেন্দ্রে যেতে না হয়, সেই নিশ্চয়তা নিশ্চিত করবে নির্বাচন কমিশন। এইটুকু সংস্কার করে আপনি যান না সামনের দিকে, দলীয় সরকার আসবে বা নির্বাচিত সরকার আসবে। সংস্কার তো আপনি একদিনে সব করতে পারবেন না, সংস্কার তো একটি চলমান প্রক্রিয়া, সেই চলমান প্রক্রিয়া চলতে থাকবে। আপনি একটি সুষ্ঠু গণতান্ত্রিক ধারার মধ্য দিয়ে যেন জনগণ তাদের মালিকানা ফিরে পায়, জনগণ যেন তাদের নির্বাচিত সরকারের দ্বারা পরিচালিত হতে পারে, এর চেয়ে ভালো ব্যবস্থা তো বন্দোবস্ত তো আর কিছু হতে পারে না। সেটি হওয়ার জন্য আমার মনে হয় না সরকার খুব বেশি খারাপ পথে চলছে যে পথে, শুধু এই জায়গায় থেকে একটি ঘোষণা দরকার। সেই ঘোষণাটা হলো কত দূর যাবেন, কিভাবে যাবেন, কখন আপনাদের যাত্রা শেষ করবেন। এই 3-4টা প্রশ্নের যদি একটি সমাধান করা যায়, তাহলে বোধহয় আমরা এখন পর্যন্ত ভালো আছি। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে জাহেদ চৌধুরী। আমরা দেখলাম যে গণঅভ্যুত্থানের পর রাজনীতির সমীকরণ বদলে গেল, কিন্তু রাজনীতি থেকে ষড়যন্ত্র কিংবা চক্রান্ত কেন দূর হচ্ছে না? আমরা সরকার থেকে রাজনৈতিক দল সবার কাছ থেকে আশঙ্কার কথা শুনি। যেমনটি উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ফ্যাসিবাদের শাখা প্রশাখা আবার সক্রিয় হচ্ছে, শাপলা শাহবাগ ফেরত আনার চেষ্টা করা হচ্ছে। আবার অন্যদিকে বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক বলেছেন 1-11 মতো সরকার গঠন করে দেশ চালানোর গন্ধ পাচ্ছি। কেন?
এটা দেখেন, আমি ওনার কথার সূত্র ধরে আমি একটু বলে তারপর আপনার এই প্রশ্নটির জবাব দিতে চাই, যেটা হলো সংস্কারের বিষয়ে যে কথাগুলো আপনি যে প্রশ্নটি উত্থাপন করেছিলেন। এখানে 4টা কমিশন ইতিমধ্যে তাদের প্রস্তাবগুলো সুপারিশগুলো পেশ করেছে। যদিও এগুলারে আরেকটু সিনক্রোনাইজ করার জন্য, আরেকটু সিনপসিস করার জন্য তাদেরকে আবারও 31শে জানুয়ারি পর্যন্ত একটা সময় বাড়ানো হয়েছে, যে ফাইনাল রিপোর্টটা তারা দিবে। যে রিপোর্টটা সাবমিট করেছিল এটাকে আরেকটু মডিফাই করবে, আরেকটু কারেক্টেড ওয়েতে সাবমিট করবে। এটা একটা জিনিস। এবং ওই সময় যে কথাগুলো বলা হয়েছে যে সরকার চাচ্ছে একটা চার্টার করতে, যে যতগুলো মূলত অনেকগুলো সংস্কার কমিশন হয়েছে, এর মধ্যে মূল 6টি সংস্কার কমিশন আপনি জানেন, এর মধ্যে 4টা রিপোর্ট দিয়েছে, আর 2টো 31 তারিখে দিবে। তো এই যে 4টি রিপোর্ট আসছে এর উপর বেস করে যদি আমি কথা বলি, এখানে মূলত দেখা যাচ্ছে সংবিধান সংস্কার সংক্রান্ত যে কমিটি তাদের অ্যাক্টিভিটিসটাই বেশি, এবং খুব স্বাভাবিকভাবেই অন্যগুলা করতে গেলেও সংবিধান সংশোধনের অনেকগুলা বিষয় এখানে চলে আসবে। সো কোনো কোনো ক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে একটা কমন প্রপোজাল আসছে একাধিক কমিটি থেকে। তো এইখানে মোটা দাগে বলতে গেলে বেশ কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলো কিংবা যারা স্টেক হোল্ডার আছে এই নির্বাচনের ব্যাপারে কিংবা এই সংস্কারগুলোর ব্যাপারে, জনগণের পক্ষ থেকে যারা কথা বলে কিংবা যারা এটা স্টেক হোল্ডার, তারা কিন্তু তাদের মধ্যে এক ধরনের কনসেনসাস হয়ে আছে। আমি যদি বলি এখানে আপনার দ্বিকক্ষ বিশিষ্ট মানে প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টারের মেয়াদের কথা যদি বলি, তো এটার ব্যাপারে খুব একটা আপত্তি রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে বলে মনে হয় না। সবাই 2 মেয়াদের কথা বলেছে এবং 4 বছরের কথা বলেছে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষেত্রে। 2 জনের ক্ষেত্রে ক্ষমতার ভারসাম্যের কথা একটা বলা হয়েছে, সেটার ব্যাপারে মোটামুটি এক ধরনের ঐকমত্য আছে। জাতীয় সংসদের মেয়াদ 4 বছরের কথা বলা হয়েছে। জাতীয় সংসদের মেয়াদ 4 বছরের কথা বলা হয়েছে। ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নেওয়ার কথা বলা হয়েছে। একজন 2 বারের বেশি হতে পারবে না সেটা বলা হয়েছে। 70 অনুচ্ছেদ নিয়ে কথা বলা হয়েছে, ফ্লোর ক্রসিং নিয়ে কথা বলা হয়েছে। এইরকম যদি আপনি আঙ্গুলে গণতে থাকেন, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলা হয়েছে। পার্লামেন্ট মেম্বার 350 থেকে মহিলা আসন 50 থেকে বাড়িয়ে 100টি করার কথা বলা হয়েছে এবং সরাসরি নির্বাচনের কথা বলা হয়েছে। এভাবে যদি আমি একে একে পয়েন্ট আউট করতে থাকি এই বিষয়গুলো, তো এইগুলোর ক্ষেত্রে এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে সেখানে কিভাবে সিনেটটা উচ্চকক্ষর যে 105 জন কিভাবে নির্বাচিত হবেন এই ব্যাপারে কথা বলা আছে। এবং আগে আমরা জানি যে জামাত একটা প্রপোর্শনেট এটার কথা বলেছিল, কিন্তু এইটার ব্যাপারে কমিশন একটু ভিন্নভাবে এটা বলেছে। এটা বলেছে যে ডাইরেক্ট ইলেক্টেড হবেন 300 জন এবং মহিলা 100 জন, বাট সিনেটে হবে এটা প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন। তো আমার মনে হয় যে এই সমস্ত বিষয়গুলো নিয়ে এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আনার কথা বলা হয়েছে, যেটা তো এরকম গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে এগুলোর ক্ষেত্রে যতটুকু মতদ্বৈধতা রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে সেইগুলা দূর করে যদি সরকার ফেব্রুয়ারিতে যখন বসতে চেয়েছে তারা একটা চার্টার প্রণয়ন করে যে আমরা প্রত্যেকটা রাজনৈতিক দল এই ব্যাপারে আমরা ঐক্যমতে পৌঁছলাম যে আমরা এই কাজগুলো করব। এবং পরবর্তীতে আপনি দেখেন যে ইলেক্টেড পার্লামেন্টই কিন্তু এগুলা রেটিফাই করতে হবে, কারণ সংবিধান সংশোধনের বিষয়ে আপনি পারবেন না অনির্বাচিত সরকারের পক্ষে। যেমন রিসেন্টলি একটা অনেক পরিবর্তনের সুপারিশ করা হয়েছে, অধ্যাদেশ জারির কথাও যেমন বলা হয়েছে, অধ্যাদেশ জারি করে করবেন, কিন্তু অধ্যাদেশ জারি করলেও এটা কিন্তু আইনগত বৈধতা পাবে না। কিন্তু আপনি হয়তো এটার একটা ফ্রেমওয়ার্কের মধ্যে নিয়ে আসলেন যাতে কাঠামো দাঁড় করানো হলো। তো এখানে যদি আপনি চার্টারে সবাইকে স্বাক্ষর দিয়ে সবার স্বাক্ষর নিয়ে সবার মতামত নিতে পারেন এবং তার আলোকে প্রত্যেকটি রাজনৈতিক দল যদি কমিটমেন্ট করে যে আমরা নির্বাচিত হলে এই চার্টারটি বাস্তবায়ন করব, তাহলে যে সমস্ত জায়গায় ঐকমত্য হয়ে যাবে সেগুলো আপনি বাস্তবায়ন করতে পারবেন অন্যগুলোকে। শেষ পর্যায়ে আর আরেকটা বিষয় আপনি বলছেন, আমি ষড়যন্ত্র চক্রান্ত কেন পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট দূর হচ্ছে না, ষড়যন্ত্র চক্রান্তের বিষয়টি কেন আসছে বারবার? আপনি দেখেন এক হাসিনা চলে গেছে, তার সাথে হয়তো তার কিছু মন্ত্রিসভার সদস্যরা চলে গেছে, হাতে গুনলে এরা কয়েকশো, হাজার নয়, বাকি সবাই তো রয়ে গেছে যে যেখানে ছিল। সেটা যেমনটি উনি বলছিলেন যে যারা 14-এর ভোটারবিহীন নির্বাচন করলো, যারা 18-এর নির্বাচন করলো রাতের নির্বাচন, এবং যারা 24-এর নির্বাচন করলো ডামি নির্বাচন যেটাকে বলা হয়, এই 3টি নির্বাচনে যে সমস্ত ডিসিএসপি ছিলেন তারা তো এটার সহযোগী ছিলেন, তাদের তো বিচারের মুখোমুখি করা হয়নি। তো তারা তো বহাল তবিয়তে রয়ে গেছে, বরং তারাই এখন ডমিনেট করছে সরকারের প্রশাসনের উচ্চ পদে। একইভাবে প্রত্যেকটি জায়গায়
এই সমস্ত যারা এই সমস্ত অপরাধের সাথে জড়িত তাদেরকে যদি আপনি বিচার করতে পারেন সঠিকভাবে, আর যদি বিচার না করতে পারেন তাইলে তো এই ষড়যন্ত্র থেকেই যাবে। এই ষড়যন্ত্র আপনি যেটা শাহবাগের ষড়যন্ত্রের কথা বলছেন, ভোট নিয়ে অনুসন্ধান করবে দুদক, ইতিমধ্যে 5 সদস্যের কমিটিও গঠন হয়েছে। কমিটি গঠন হয়েছে, লোক রয়েছে, তারা নিশ্চয়ই এবার বিচারের আওতায় আনবে এমন প্রত্যাশা আমরা রাখতে পারি। নিশ্চয়ই বিষয়টি আসলে বিস্তারিত আলোচনার দাবি রাখে, কিন্তু আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে ধন্যবাদ জানাচ্ছি জাহিদ চৌধুরী, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডক্টর হাসানাত আলী, আপনাকেও। দর্শক, এখানেই শেষ করছি দেশ সম্প্রতিকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।